তো বোঝার জন্য সুবিধার্থে আমরা এটাকে ৩ ভাগে ভাগ করেছি। ঠিক আছে? গ্রামার আছে, ভোক্যাবস আছে এবং কম্প্রিহেনশন আছে। নাও এবার প্রশ্ন হচ্ছে মোটামুটি যে স্ট্যান্ডার্ড এর কোয়েশ্চেন আসছে খুবই ইজি থেকে আমি বলবো ইজি টু মডারেট। যদি খুব না সমস্যা থাকে ৪ টে ইজিলি করা যাবে। বাট স্টিল টেকনিক্যাল জিনিস আছে। যদি তুমি ওটা না জানো তাহলে কিন্তু পুরোপুরি আন্দাজে কিন্তু করা যাবে না। যেমন এখানে কিছু টপিক আছে। যেমন ধরো এই টপিকটা টেন্সটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট টপিক। ভয়েস ইম্পোর্টেন্ট টপিক এখান থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা হচ্ছে এরর কারেকশন এর মধ্যে এই টপিকটা চলে আসে। ঠিক আছে? এই যে এখানে আলাদা করেও দেওয়া আছে এরর কারেকশন। এবং আরেকটা জিনিস এখানে বারবার আসছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেন্টেন্স যেটা বলছে। রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? যেটা দেখবে তোমার দুটো করে পেপারে আসছে। তো এভাবে আমরা যদি সব একসাথে 1 বাই 1 করি তাহলে হ্যাপাজার্ড হয়ে যাবে ক্লাসটা। তো সেইজন্য আমি একটা প্ল্যান করেছি। অবশ্যই আমি আগে আমার নিজেরটা বলে নিই। তারপরে আমি তোমাদের কাছ থেকে রিকমেন্ডেশন নেব তোমরা কি বলতে চাইছো। ফার্স্ট অফ অল আমি এখানে ৩ ভাগে ভাগ করেছি ব্যাপারটাকে। যেটা হচ্ছে পিওর গ্রামার পোরশন যার মধ্যে ভয়েস আসে, ন্যারেশন আসে, টেন্স আসে, এই সমস্ত জিনিস আমি ইন ডিটেইলস এখানে করাবো। ঠিক আছে? এই যে পোরশনটা আছে ভোক্যাবস, ঠিক আছে? মানে ভোকাবুলারি যার মধ্যে আছে এই যে সিনোনিম, অ্যান্টোনিম এই লাস্টের অংশটা যেটুকু দেখতে পাচ্ছ ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম এবং ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে? এর মধ্যে কিছু ফিক্সড প্রিপোজিশনও আসে। তো এগুলো কিভাবে করব? এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, ঠিক আছে? মানে এগুলোকে এই যে বিশেষ করে ভোক্যাবস এর পার্টটা এটা হচ্ছে মুখস্থ করার জিনিস। আর কম্প্রিহেনশন মানে হচ্ছে কোনো সেই আমরা ছোটবেলায় যেমন আনসিন প্যাসেজ করতাম না? ঐরকম। যদিও এখানে কিন্তু সেই অর্থে আনসিন প্যাসেজ দিচ্ছে না। কিন্তু সিলেবাসে দেওয়া আছে বলে আমরা একটু প্র্যাকটিস করে যাব। তো আমরা এই ক্লাসে যেটা মেইন করব সেটা হচ্ছে গ্রামার। হুম? একদম টপিক বাই টপিক আমরা শিখবো যে কিভাবে কি হয়। শেখার তো কিছু নেই এখানে। মানে তোমরা প্রত্যেকেই জিনিসটা জানো হয়তো প্র্যাকটিসের অভাবে ভুলে গেছো। এরকম হতে পারে। ওটা জাস্ট আমরা একটু ঝালিয়ে নেবো বা অনেকে জেনে থাকতেও পারে। তো এবার কথাটা হচ্ছে আমি কিভাবে প্ল্যান করেছি। ফার্স্ট অফ অল প্রথমেই ক্লাসে মানে আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে ফর এক্সাম্পল আজকে আমি একটা টপিক ধরছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ একদম প্রথম থেকে আরম্ভ করছি। ঠিক আছে? অলরেডি দেখেছো। যদি না দেখে থাকো আমি আবার বলছি ইউটিউবের ক্লাসটা অবশ্যই দেখো। পার্টস অফ স্পিচ থেকে কিন্তু যেকোনো একটা যেমন তোমাকে আহ ধরো এরকম দেয়া হয়ে গেল যে হু আর ইউ কোয়েশ্চেনটা ধরো এরকম দেওয়া হলো হু আর ইউ। ঠিক আছে? দিয়ে এখানে আন্ডারলাইন দেবে। আন্ডারলাইন দিয়ে বলবে হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দিস। তারপরে ধরো এই অংশটা দিল। বলবে যে এইটা কি ধরনের ভার্ব, কি ধরো তোমাকে বলে দিল এটা কি বা এটা কি এরকম ধরনের জিনিস কোয়েশ্চেন কিন্তু আসছে। ঠিক আছে? তো আমরা যেটা করব রেগুলার যেই টপিকটা আমরা পড়বো একদম ক্লাসের শেষে ৫টা করে হোমওয়ার্ক দেওয়া থাকবে। ৫টা করে। ঠিক আছে? তোমরা বাড়িতে করবে। তো নেক্সট দিনের জন্য যে ক্লাসটা হবে আমরা প্রথমেই এই ৫টা হোমওয়ার্কটা দেখে নেব। ঠিক আছে? মানে আমি এখানে আনসার বলে দেবো তোমরা নিজেদের সাথে মিলিয়ে নেবে যে জিনিসটা কি হয়েছে। যদি কোনো ধরো কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আসছে মানে কন্ট্রোভার্সিয়াল ইন দ্য সেন্স ধরো একটা প্রশ্নের অনেক উত্তর হতে পারে। বিশেষ করে যদি দেখো পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট ইনডেফিনাইট এই দুটো টেন্সের যদি না ঠিকঠাক তুমি নিয়ম জানো এই দুটো জিনিস কিন্তু খুবই কনফিউজিং। তো আমরা এটা বুঝবো যে জিনিসটা কি হয়। এটা করার সাথে তাহলে আমরা প্রথমেই কি করব না সেই টপিক রিলেটেড যেটা আমরা আগের দিনে পড়েছি সেটা হচ্ছে আমরা প্রথম ৫টা হোমওয়ার্ক আনসারটা মিলিয়ে নেব। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা নতুন টপিক। ঠিক আছে? আজকে যেমন ধরো আজকে আমার ফার্স্ট ক্লাস। তাহলে আমরা আজকের ক্লাসটা আমরা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে আমরা একটা টপিক পড়বো। কি টপিক? আমি অলরেডি বললাম পার্টস অফ স্পিচ আমরা পড়বো। ঠিক আছে? নাম্বার 2 আমরা পার্টস অফ স্পিচটা শেষ হয়ে যাবার পরে আমি বললাম যে হোমওয়ার্ক দেবো ৫টা করে। সেটা হচ্ছে সলিউশন করে নেবে। সেটা নেক্সট দিনের জন্য থাকবে। এইটা রেগুলার বেসিসে হবে এবং তাহলে নেক্সট ডে তে আমরা বুঝতেই পারছি এই নতুন টপিক আরম্ভ হওয়ার আগে আগের দিনের হোমওয়ার্কটা চেক হবে। ঠিক আছে? তো এইটা। আরেকটা এবার এটা হচ্ছে আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি, আরেকটা ভাবেও করা যায়। ধরো আমি যদি ক্লাসের স্টার্টে মানে শুরুতেই ধরো ৮:৩০ নাগাদ আমি যদি ১০টা করে কোয়েশ্চেন পেপার মানে ১০টা করে কোয়েশ্চেনের সেট যেটা অ্যাজ ইট ইজ তোমাদের পুরো এক্সামে আসে সেটা ধরো অন্যান্য যেকোনো টিচিং এক্সাম যেগুলো এসেছে সেন্ট্রাল গভর্নমেন্টের ধরো হতে পারে এটা কেভিএস হতে পারে হচ্ছে এনভিএস এইসব সেট আমি যদি খুঁজে
সেটাতে আমি ধরো 10টা করে কোয়েশ্চেন সেট তোমাদেরকে দিয়ে রাখলাম, 8:30টার সময় দেব। তোমরা আধ ঘন্টার মধ্যে এটাকে করো, করে 9টার সময় আমরা সেটা আলোচনা করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করছি, এই 10টা কোয়েশ্চেনের মানে দুটো করে সেট আমরা আলোচনা করছি। একটা সেট নাম্বার 1-এ আমার হচ্ছে পুরোপুরি 10টা কোয়েশ্চেন থাকছে, যেটা পুরোপুরি এক্সাম প্যাটার্ন ওরিয়েন্টেড মিক্সচার অফ কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? এটা একদম কোয়েশ্চেন পেপারের মতো হবে। 2 নাম্বার কি করছি না, আমরা আগের দিনে যে ক্লাসটা করেছি, যেমন আজকে পার্টস অফ স্পিচ করছি মানে কি আমি পার্টস অফ স্পিচ থেকে 5টা হোমওয়ার্ক থাকবে, সেটা চেকিং হবে এবং তারপরে আমরা একটা নিউ টপিক আরম্ভ করব এবং তার সাথে ক্লাসের শেষে কিন্তু 5টা হোমওয়ার্ক থাকবে, সেটা আমি পিডিএফ এ তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? এই হলো প্ল্যানিং। এছাড়া ভোক্যাবস এর জন্য যে পার্টটা আছে, ভোক্যাবস এর জন্য আমি ডেলি 10টা করে তোমাদের, নয় সেটা সিনোনিম দিলাম, নয় সেটা অ্যান্টোনিম দিলাম, বা আমি ইডিয়ম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা হবে। যেমন আজকের জন্য আমি ভেবে রেখেছি যে 10টা ইডিয়ম দেবো, তাহলে তোমরা 1 উইকে সেই 10টা ইডিয়ম কিন্তু পরিষ্কার পড়ে নিতে পারো। ঠিক আছে? এইভাবে, এবং প্রত্যেকটা জিনিসই রেলিভেন্ট হবে। তোমরা যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবে সেটা দেখবে যে ওর সাথে এসে যাচ্ছে। তো এই হচ্ছে আমার প্ল্যানিং। আমার প্ল্যানিং আছে এই 4টে জিনিসকে রেগুলার কন্টিনিউ করা। তো এর মধ্যে তোমাদের কারোর যদি কোনো সাজেশন থাকে বা যদি মনে হয় যে এক্সট্রা হয়ে যাচ্ছে, সেটা তাহলে তোমরা আমাকে বলতে পারো। তারপর আমি আজকের ক্লাসটা আরম্ভ করব। এবার বলো তোমরা কে কি বলছো। মানে রেগুলার বেসিসে আমাদের কিন্তু 15টা করে কিন্তু কোয়েশ্চেন আমাদের আলোচনা হবেই, 15টা করে কোয়েশ্চেন কিন্তু আলোচনা হবেই। এবার বলো তোমরা কে কি বলতে চাইছো বা কোনো সাজেশন আছে বা কি আছে, প্লিজ বলো আমাকে। হ্যালো, কেউ একজন বলো যে আমি যেভাবে বললাম। যে দিচ্ছেন এটা কি মানে লিখতে হবে নাকি আসলে ব্যাপারটা কি, আমি মানে আপনি 8:30 মানে 9টাতে ক্লাস করছেন বলে আমাকে আগে ডিনার করে নিতে হচ্ছে, কারণ আমার একটু প্রবলেম আছে, তো বেশি রাত করে খেতে পারি না আমি। হ্যাঁ, আমি দেখো 10টা করে কোয়েশ্চেন করতে, ওটা এমসিকিউ ফরম্যাটে থাকবে, তোমাকে জাস্ট 1 2 3 4 কিচ্ছু লিখতে হবে না। 1 2 3 4 করে তুমি জাস্ট নিজের খাতাতে লিখলে আনসারটা শুধু অপশনটা দাগ দিয়ে নাও। কেননা এমন কোনো খুব হার্ড অ্যান্ড ফাস্ট জিনিস থাকে না। তারপরে ধরো করতে করতে যদি কোনো এক্সট্রা ধরো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বা ধরো নতুন কিছু তোমার আছে, সেটা আমি অলরেডি তো তোমাকে পিডিএফ এ দিয়ে দিচ্ছি। তুমি সেখানটা দেখে যে আচ্ছা এটা আছে, এটার এটা হয়। ধরো আমি এরার সেট দিয়েছি, এরার সেট দিলে শুধু যেই রুলটুকু হয় সেটাই তোমাকে লিখে নিতে হবে, নাথিং এলস। আর আমি আজকে যে যা পিডিএফ এ যা ক্লাস করাবো বা যাই করাই না কেন, সব জিনিসই আমি পিডিএফ দিয়ে দেবো। তো তোমাকে নোট এখানে কিছু টুকতে হবে না সেই অর্থে। যদি টুকতে চাও তাহলে করতেই পারো। ফর এক্সাম্পল আমি যদি দেখাই, ধরো আজকে আমরা পার্টস অফ স্পিচ পড়বো। এই যে আমি যেটা থেকে পড়াচ্ছি সেই টপিকটা যতটা পড়া হয়েছে আমি ততটুকু দিয়ে দেবো তোমাদের পিডিএফ এ। তোমাদের কাজ হবে শুধু এখানে বোঝার। আর ক্লাস 8:30টার সময় আমি জাস্ট 10খানা সেট একটা পিডিএফ দেবো বা আমি ছবি তুলে দিলাম, সেটা জাস্ট 1 2 3 4 করে 10 পর্যন্ত লিখে নাও। লিখে কোন উত্তরটা কোন অপশনের হবে, ধরো 1 নাম্বারটা A 2, এরকম করে তোমরা নিজেদের কাছে একটা খাতা মেনটেন করে ওখানে লিখে রাখো। তো এটা কি হবে, ডেইলি বেসিসে তোমার একটা একটা পেপার সলিউশন হতে আরম্ভ করবে। তো তুমি কনফিডেন্ট ফিল করবে তোমরা প্রত্যেকে যে আমার প্র্যাকটিস হচ্ছে। ম্যাম বলছি যদি কোনো বই নিতে চাই তাহলে? যদি কোনো বই যদি নিতে চাই, বুক যদি নিতে চাই, মানে প্র্যাকটিসের জন্য যদি কোনো বুক সাজেস্ট করেন। দেখো বই অনেক আছে, আরিহান্তের বই আছে, পিকে দে সরকারের বই আছে, কিন্তু সেটা কিন্তু এতটা যুক্তিযুক্ত হবে না নেওয়াটা, কেননা তোমার 10 মার্কস এর আছে এবং তোমাদের পিজিটি সিলেবাস যথেষ্ট ভাস্ট। সেই অর্থে তোমার কিন্তু, তুমি যদি বইয়ে নিজে প্র্যাকটিস করতে চাও তাহলে খুব ভালো হবে। তুমি অনলাইন রিসোর্স ফলো করো যে কোনো জায়গা থেকে, মানে সেটা টেক্সট এসপি বুক হতে বক্সির পারে। একটা বই আছে আমার কাছে। এসপি বক্সি, হ্যাঁ। হ্যাঁ এসপি বক্সির হতে পারে, কিন্তু সেখান থেকে তোমাকে সবকিছু করতে হবে না, তোমাকে কিছু সাজেস্টিভ জিনিসপত্র করতে হবে। ফর এক্সাম্পল তুমি এরার কারেকশন গুলো প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ অবশ্যই করতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে 10 মার্কস এর জন্য পড়তে হবে। তুমি কতটা লেবার দেবে আর কতটা আউটকাম আসবে সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। পড়লে অনেক বই আছে, ব্ল্যাক বুকের মতো ব্ল্যাক বুক বই আছে একটা, ওটা ভোকাবুলারির জন্য একদম সব থেকে বেস্ট বই যেটা মার্কেটে চলছে। তো প্রচুর প্রচুর ভোকাবস আছে।
কিন্তু অত তো করা তো সম্ভব নয়, আর অতটা হার্ড লেভেলের আসেও না। আমি এখানে দেখো পার্টস অফ স্পিচ আমি তোমাদের ডেমো দেখে আমি তোমাদের কিভাবে পড়াবো বলেছি। পার্টস অফ স্পিচ মানে আমি ছোটদের মতো পার্টস অফ স্পিচ কিন্তু আমি করাবো না। যারা জানে একটা লেভেলে আছে তাদের উপকার হবে, এবং যারা একদম জানে না তাদের উপকার হবে। ফর এক্সাম্পল আমি এখানে পার্টস অফ স্পিচ নাউন লিখে রেখেছি, নাউন রিলেটেড যা কিছু আছে আমি সব লিখেছি, একবার পড়লে এটা হয়ে যাবে। এবং এখানে তোমাদের যেটা এক্সট্রা, এই এই সেকশনটা হচ্ছে তোমাদের এক্সট্রা, সেটা হচ্ছে নাউন রিলেটেড এরার্স। এই জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেনে আসে, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো তোমাকে এরকম দেবে, একটা ধরো সেন্টেন্স দিল ডিয়ার, এখানে আমি কি লিখেছি সেম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে দিয়ে বলবে যে দা লিখলাম না, ধরো সাম লিখি আমি, কথাটা সাম মানে হচ্ছে কিছু, মানে প্লুরাল সংখ্যক বলেছে, ঠিক আছে? সাম ডিয়ার ড্যাশ আর গ্রেজিং, গ্রেজ মানে হচ্ছে তোমার চড়া, হ্যাঁ, গ্রেজিং ইন দ্য ফিল্ড, ধরো এরকম দেওয়া হলো, তোমার দেখে মনে হচ্ছে যে ও বাবা ডিয়ার মানে তো এখানে সিঙ্গুলার, তাহলে আমি এখানে ইজ বলে দিই। যদিও আমি এখানে উত্তরটা লিখে ফেলেছি, আর ধরো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে এরকম দেওয়া থাকলো সাম ডিয়ার ইজ না আর হবে, তোমার দেখে মনে হতে পারে যে এটা তো ডিয়ার লেখা আছে, ডিয়ার এর প্লুরাল তো ডিয়ার্স হয়, কিন্তু না, ডিয়ার এর প্লুরাল কিন্তু ডিয়ারই হয়। সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু সাম ডিয়ার আর লিখতে হবে, কেননা সাম কথাটা কিন্তু প্লুরাল, ঠিক আছে? সাম ডিয়ার আর লিখতে হবে এখানে। মানে এই ধরনের জিনিসগুলো তোমার এখানে এই একটা টপিক, একটা পিডিএফ এর মধ্যে কিন্তু কভার হয়ে যাবে। আমি এই ধরনের বলছি। ফর এক্সাম্পল তুমি এখানে দেখতে পারো যেগুলো সব থেকে অফ রিপিটেড টপিক কোয়েশ্চেনের মধ্যে আসে, সেগুলোই আমার কিন্তু এখানে মেন দেওয়া আছে, তো এর বাইরে তোমাকে পড়তে কিন্তু হবে না, ঠিক আছে? খুব যদি না কঠিন কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল প্রোনাউন, মানে যতটা দরকার ততটা, ভার্ব যতটা দরকার, এখানে পুরোপুরি আমি এখানে হ্যান্ড রিটেন নোট তৈরি করে দিয়েছি। এবং অ্যাডজেক্টিভ দেখো, এখানে অ্যাডজেক্টিভের সাথে সাথে এখানে আর্টিকেল টপিকটাও কভার আছে, এবং আরেকটা টপিক এখানে কভার আছে, ডিগ্রি চেঞ্জ কভার আছে। তো আমরা এইভাবে আমরা পড়তে চলেছি, ঠিক আছে? ডিগ্রি চেঞ্জও কভার আছে, এবং আরেকটা জিনিস যেখান থেকে সব থেকে বেশি এরার আসে যদি স্ট্যান্ডার্ড পেপার আসে, সেটা হচ্ছে ডিটারমাইনার, ঠিক আছে? যে ফিউ, এ ফিউ, দা ফিউ বা লিটল, আ লিটল। তো আমি এইভাবে প্ল্যান করেছি। তো আমি বলবো এখনই বই কিছু করো না, যদি অনলাইন কোনো প্ল্যাটফর্ম থাকে, ধরো যে কোনো একটা টপিক নাও, নাউন রিলেটেড এরার্স বলে তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার সুবিধা হবে। কেন 10 মার্কস এর জন্য তুমি কতটা টাইম অ্যালট করবে সেটাও কিন্তু একটা ওয়াইজ ডিসিশন হওয়া উচিত। আর কারোর কিছু প্রশ্ন আছে? বা আমি এইভাবে প্ল্যান করেছি এবং এইভাবে করতে চলেছি, তোমাদের আর কিছু বলার থাকলে বলো, না হলে আমি কিন্তু একদম ডাইরেক্ট আজকের যেটা টপিক সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, আমি কিন্তু এখানেই চলে যাব। বলো। ম্যাম ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং, স্যার কি ক্লাসটা রেকর্ডিং হচ্ছে? স্যার? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্টার্ট করছি ক্লাসটা, আশা করি কারোর আর কিছু সমস্যা নেই। চলো। সো পার্টস অফ স্পিচ, প্রথমত কোয়েশ্চেন কিভাবে আসবে আমি তোমাদের একটা জাস্ট ডেমো দিয়েই দিলাম। যে ধরো তোমাকে বললাম হু আর ইউ, এই প্রশ্নটার মধ্যে হয়তো আর এ দাগ দিয়ে বলবে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দিস, এইভাবে কোয়েশ্চেন আসতে পারে। বা আমি ধরো সিম্পল একটা কথা লিখলাম যে গো দেয়ার, একদম এরকম ধরনের আনপ্রেডিক্টেবল লাইন আসে যেগুলো তুমি মনে করবে যে ভীষণ হয়তো ডিফিকাল্ট আসবে, কিন্তু জিনিসটা কিন্তু খুব সোজা আসবে। অ্যাট দ্য সেম টাইম কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে থেকেই তোমাকে করবে। ধরো আমি এখানে যদি দেয়ার কথাটাকে আন্ডারলাইন করি, কেউ কি এখানে বলতে পারবে এটা কি পার্টস অফ স্পিচ? গো দেয়ার, দেয়ারটা কি পার্টস অফ স্পিচ? গোটা আমরা জানি গোটা ভার্ব, কিন্তু দেয়ারটা কি পার্টস অফ স্পিচ জানা আছে এখানে কারো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, একদম একদম ঠিক। কি করে গোটা হচ্ছে অ্যাডভার্ব। হুম, আমার মনে হচ্ছিল প্রিপোজিশন হবে এখানে। না, প্রশ্নটা এখানেই যে কি করে বুঝবো, তো এইটাই হচ্ছে শেখার বা রিভিশন করার একবার যে গো দেয়ার। তো আমরা অ্যাডভার্ব কথাটাকে যদি ভাঙি, এটা আমি পড়বো, আজকেই পড়বো। যদি আমরা এখানে অ্যাডভার্ব কথাটাকে ভাঙি, দেখো দু রকম জিনিস হয়। একটা যদি আমি এখন টেকনিক্যালি গ্রামারের নিয়ম বলি, তাহলে হচ্ছে অ্যাডভার্ব মডিফাইজ দ্য ভার্ব
অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব, কিন্তু এটা হচ্ছে জ্ঞানী জ্ঞানী কথা হয়ে যাবে। তো আমরা এখানে ট্রিক্স এ শিখবো, ঠিক আছে? যেটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে, তুমি একবার সময় দেবে, ওটা তোমার সারা জীবন মনে থাকবে যদি ঠিকঠাক শোনো। যদি কথাটাকে ভাঙো, দেখো অ্যাডভার্ব, ঠিক আছে? তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো যে অ্যাড করছে, যদিও সেই বানানটা কিন্তু ADD। তো আমরা বলতে পারি অ্যাড মোর মিনিং, ঠিক আছে? কাকে করছে? অলরেডি বলে দিচ্ছে ভার্বকে করছে। আরো দুটোকে করে, যেটা আমি বললাম। দাঁড়ো, ক্লিন করে লিখি। আচ্ছা, অ্যাডভার্ব কি করছে? মোর মিনিং অ্যাড করছে। কাকে অ্যাড করছে? না, এই যে ভার্বকে অ্যাড করছে, অ্যাডজেক্টিভকে অ্যাড করছে, অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্বকে অ্যাড করছে, ঠিক আছে? এবার এটা টেকনিক্যালি বলা হয় যে এটা হচ্ছে মডিফাই করে। ওকে, তো আমি যখন এই সেন্টেন্সটা দিয়েছিলাম গো দেয়ার, ঠিক আছে? এবার দেখো, তুমি ভার্বটাকে না, আমি কি বলেছি? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, মানে ভার্বকে আরো মিনিং অ্যাড করে বলে। তার মানে কি, ভার্বকে আরো ক্ল্যারিটি দিয়ে বোঝায় আমাদের যে জিনিসটা কি। তো তুমি দেখো এই ভার্বকে, তুমি দেখো গো মানে হচ্ছে ওখানে যাও বা যাওয়া, তাহলে তুমি আরো ক্লিয়ার করে বলছো না যে গো দেয়ার মানে তুমি ওদিকে যাও। তুমি যদি এই দেয়ার কথাটাকে না ইউজ করতে, তাহলে তো সেন্টেন্সটা এরকম হতে পারতো যে গো আপ, গো ডাউন, তারপরে তুমি গো টু মাই হোম আর গো টু হিজ হোম, এইসব না বলে আমি কি বলছি, ভার্বকে আরো মিনিং ক্ল্যারিফাই করে বলছে যে গো দেয়ার। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আমরা এইভাবে আমরা অ্যাডভার্ব চিনি, এবং এটা প্রত্যেকটাতে অ্যাপ্লিকেবল হয়। অ্যাডজেক্টিভকেও কোনো সময় মডিফাই করে, অ্যাডভার্বকেও কখনো মডিফাই করে। তো আমরা শিখবো যে এগুলোকে কি করে তাড়াতাড়ি করে, মানে পরীক্ষার জন্য আমাদের কি করে বার করতে হয়, ঠিক আছে? গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ, বইয়ের ল্যাঙ্গুয়েজ খুবই চাপের ব্যাপার হয়, কিন্তু আমরা অন্যভাবে শিখবো। চলো, তো আমরা স্টার্ট করছি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ মানে কি? প্রথমত আমাকে জানতে হবে স্পিচ মানেটা কি। স্পিচ মানে আমরা সেই বাংলায় পড়েছিলাম না, যে স্পিচ মানে হচ্ছে কোনো কথাই বলতে পারো। স্পিচ মানে হচ্ছে আমরা মুখে যেটা বলি, আর যখনই স্পিচটা রিটেন হয়ে যায় তখন হচ্ছে আমার সেটাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়, তাই তো? সেন্টেন্স বলা হয়। তো তোমরা এটা বলতে পারো যে একটা সেন্টেন্সকে যখন আমরা পার্টে পার্টে ভাঙি, সেটাই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি, ধরো আমি বললাম যে আই অ্যাম আ গার্ল, আমি যদি এই কথাটা বলি, এটা একটা সেন্টেন্স এবং এটা একটা মিনিংফুল। তো পার্টস অফ স্পিচ জিনিসটা কি? যখন তুমি এই অংশগুলোকে ভাঙবে, দেখো তুমি আই একটা পার্টস অফ স্পিচ হবে, অ্যাম একটা পার্টস অফ স্পিচ হবে, মানে আমি পার্টে পার্টে ভাঙছি, তাই তো? আর পার্টস কেন কথাটা ইউজ করছে? বিকজ এখানে দেখো একটা স্পিচ বা একটা সেন্টেন্স হতে গেলে কিন্তু তুমি একটা যে কোনো কিছু নিয়ে ইউজ করতে পারো না। হ্যাঁ, হতেই পারে সেটা, আমি যদি এটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট নয়, আমরা কিন্তু মুখে বলতে পারি। ধরো ইয়েস, তুমি আমাকে একটা প্রশ্ন করেছো যে আর ইউ হ্যাপি বা আর ইউ ওয়েল, আমি তখন উত্তরে বললাম যে ইয়েস, ঠিক আছে? তাহলে এটা তখন সেন্টেন্স ধরা হবে, কিন্তু এটা যখন আমি মুখে বলবো, আমি যখন স্পোকেন বলবো, তখন এটা রাইট হবে, বাট রিটেনে কিন্তু এটা কিন্তু রাইট নয়, ঠিক আছে? দেয়ারফোর একটা পার্ট নিয়ে কিন্তু কখনো একটা সেন্টেন্স হয় না টেকনিক্যালি। আমি যদি গ্রামাটিক্যালের একদম পিওর নিয়ম বলি, সেটা কিন্তু হয় না। তো আমরা স্পোকেনে কিন্তু এসব বলে থাকি গেস্টার করে। তো যেটা বলছিলাম, তো এখানে আই অ্যাম আ গার্ল, এখানে দেখো চারখানা পার্ট আছে। আই হচ্ছে প্রোনাউন, অ্যাম হচ্ছে ভার্ব, এটা এ হচ্ছে অ্যাডজেক্টিভ, এন্ড গার্ল হচ্ছে নাউন। তো এই জিনিসটাকেই পার্টস অফ স্পিচ বলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এরপরে আমরা দেখবো পার্টস অফ স্পিচকে ক ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এটা অনেকে উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ করো তোমরা, অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ডি কিন্তু সাইলেন্ট থাকে, অ্যাডজেক্টিভ উচ্চারণ হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। তো জাস্ট কারেক্ট করে নিও, বিকজ তোমরা আলটিমেটলি যদি ইএমআরএস জবটা ক্র্যাক করো, তাহলে তোমাকে কিন্তু ইংলিশ বা হিন্দি মিডিয়ামে পড়াতে হবে। সো ভালো করে প্রোনাউন্সিয়েশনের দিকেও একটু নজর দিতে হবে। তো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, তো আমরা খুব তাড়াতাড়ি করে দেখে নিই। ডিটেলসে তো অবশ্যই পড়বো, বাট ওয়ান লাইনার হিসেবে আমরা একবার দেখে নিই জিনিসটা কি, এবং আমি সেখানে ছোট ছোট করে আমি লিখেও দিয়েছি। আই হোপ ইট ইজ ভিজিবল রাইট নাও। নাউন মানে আমরা সবাই জানি, নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, এবং ডিটেলস আমরা পড়বো, ঠিক আছে? নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। ধরো আমি তোমাকে বললাম যে গিভ মি আ পেন, আমার মনে হয় তোমরা সবাই আমাকে একটা পেনই দেবে,
কেউ তোমার পেন্সিলটা আমাকে ধরিয়ে দেবে না, বা কেউ তোমার ধরো তোমার ওয়াটার বটলটা আমাকে দিয়ে দেবে না। সো যেই সব জিনিসের পৃথিবীতে নাম আছে, ইভেন পৃথিবীটাও আমি যদি বলি, যখনই আমি বলবো না যে আমি পৃথিবীতে বাস করি, তুমি দেখবে না যে আমি কোনো গাছের ওপর বাস করি, বিকজ পৃথিবীর একটা নির্দিষ্ট নাম আছে। সো হোয়াট এভার নেমস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই সব জিনিসগুলোই কিন্তু নাউনের আন্ডারে পড়ে। তো নাউন এক কথায় যদি আমি বলি, নাউন মানে হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, ঠিক আছে। নেক্সট কি? প্রোনাউন। প্রোনাউন কথাটাকে ভাঙো, প্রোনাউন কথাটাকে ভাঙো। নাউন কথাটা আসছেই আগে থেকে। প্রো মানে কি? মানে এটা ধরে নিতে পারো, প্রক্সি অর্থে ধরে নিতে পারো, আমরা অনেক সময় অ্যাটেন্ডেন্সে দিয়ে থাকি, ঠিক আছে, প্রক্সি দিয়ে থাকি। তো প্রক্সি নাউন মানে হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেই জিনিসগুলো ইউজ করা হয় সেই জিনিসটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, সেই জিনিসটা প্রোনাউন। এবং এর অনেকগুলো ভাগ আছে, সেটা আমরা পরে যখন ডিটেলসে পড়বো তখন আমরা দেখবো। আপাতত জেনে নাও, নাউনের পরিবর্তে যে ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। ওয়ার্ক, এরপর হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে যে কোনো ওয়ার্ক বা অ্যাকশন। ওয়ার্ক মানে কি? যে কোনো কাজ, তুমি এনি কাইন্ড অফ কাজ করছো সেটাই বলা হয় ভার্ব। এবার এখন কিছু জনের মনে প্রশ্ন আসতে পারে যে স্লিপ, স্লিপ স্লিপটা তো আমি তো কিছু কাজ করছি না, তাহলে স্লিপ কেন ভার্ব হবে? সেই তুমি, তোমার বডি কিন্তু ঘুমোচ্ছে, তোমার বডি কিন্তু কাজ করছে, যদিও তুমি ঘুমোচ্ছ, ইউ আর নট অ্যাক্টিভ, বাট ইউর হার্ট ইজ অ্যাক্টিভ, ইউর নার্ভাস সিস্টেম ইজ অ্যাক্টিভ, সবকিছু অ্যাক্টিভ কিন্তু। তো একটা কাজ কিন্তু প্যাসিভলি হয়েই চলেছে, তো এই কারণে এটাকে বলা হয় তোমার ভার্ব, ঠিক আছে। স্লিপ বলতে পারো, ড্রিম বলতে পারো। তো আমার এটা একটা প্রশ্ন এসেছিল যে এখানে তো আমি কোনো রকম কাজ করছি না, তাহলে এখানে আমি কেন শুধু শুধু এগুলোকে ভার্ব বলবো? কিন্তু দ্য লজিক ইজ লাইক দ্যাট, ঠিক আছে। আই হোপ তোমরা বুঝতে পারলে যে জিনিসটা কি। এছাড়া আরো একটা জিনিস হতে পারে, ধরো আমরা যখন বলি যে আই অ্যাম আ গার্ল বা হি ইজ আ বয়, তারপরে ধরো দে আর গোয়িং, তো এই অ্যামিজার কে বলা হয় কি ভার্ব বলো তো? বি ভার্ব বলা হয়। আমরা পড়বো ভার্বের ডিটেলস, আমরা পড়বো। এখনের জন্য শুধু দেখো বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে হওয়া, হওয়া। আমি হই একটা মেয়ে, বা আমি হই একটা ছেলে, বা আমরা হই স্টুডেন্টস। এই যে হওয়া মিনস সামথিং, এটা একটা স্টেট, মানে সে যে হচ্ছে সেই জিনিসটার একটা অবস্থাকে বোঝাচ্ছে, তার এক্সিস্টেন্সটাকে বোঝাচ্ছে। এই কারণে বি ভার্বটাও কিন্তু তোমার ভার্বের আন্ডারেই পড়ে। হুম। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাই করে, এখানে ছোট ছোট করে লেখা আছে কোয়ালিফাই, ঠিক আছে। গ্রামারের নিয়মে, গ্রামারের নিয়মে অ্যাডজেক্টিভ মিনস যেই ওয়ার্ডটা তুমি প্রত্যেকটা গ্রামার বইতে দেখতে পাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ অ্যানাদার নাউন অর প্রোনাউন। এবার এটাকে আমরা যদি ভেঙে পড়ি, আহ আমরা যদি এটাকে ভেঙে পড়ি, কোয়ালিফাই মানে কি? কোয়ালিফাই কথাটা এসেছে কিন্তু কোয়ালিটি থেকে, কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি। এইবার তুমি অ্যাডজেক্টিভের তিনটে ফাংশন আছে, এর সাথে তোমরা রিলেট করো দোষ, গুণ এবং অবস্থা। দোষ মানে কি? ধরো সামথিং ব্যাড, সামথিং ফাউল। ফাউল মানে ও বাজে, হ্যাঁ, যে কোনো বাজে জিনিস বলতে পারো, হুইচ ইজ নেগেটিভ, সেই জিনিসটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ জিনিসের মধ্যে চলে আসে। রীতিমতো এটাকে তিনটে ফাংশন বলা হয় বাংলাতে, দোষ, গুণ এবং অবস্থা। সো গুণ মানে কি? ধরো গুণ মানে কি, তুমি ধরো খুব ভালো, গুড, তুমি বলতে পারো ওয়েল, তুমি এনি কাইন্ড অফ থিং বলতে পারো, ঠিক আছে। আর একটা অবস্থা, অবস্থা মানে কি? ধরো তুমি বললে কুল, তুমি বললে হট, ঠিক আছে। কুল বলবো না, কুলটা নাউন হয়ে যায়, আমি কোল্ড বলবো, কোল্ড, COLD, কোল্ড, হট, ঠিক আছে। এই জিনিসগুলো, তাহলে এটা হচ্ছে দোষ, এটা হচ্ছে গুণ, আর এটা হচ্ছে অবস্থা, ঠিক আছে। তো যখনই অ্যাডজেক্টিভ বলবো তোমরা সবসময় এই জিনিসটাকে মাথায় রেখে দেবে যে গুড একটা অ্যাডজেক্টিভ, তাহলেই বুঝতে পারবে যে অ্যাডজেক্টিভ ইজ সামথিং হুইচ কোয়ালিফাইজ। কাকে কোয়ালিফাই করে? নাউনকে করে আর প্রোনাউনকে করে। তো অবশ্যই গুড এটা কে হবে? নয় একটা একটা মানুষ হতে পারে, তাই না? মানুষ মানে কি একটা নেমিং ওয়ার্ড। আমি যদি বলি দ্য ট্রি ইজ ভেরি টল, তাহলে এখানে মানুষ কেন? ট্রিটাও তো একটা জিনিস, তার মানে ট্রি ইজ ইটসেলফ একটা নাউন, ঠিক আছে। আমি যদি বলি হি ইজ আ গুড বয়, তাহলে দেখো আমি এই যে গুড, এই কথাটা আমি কাকে সিগনিফাই করছি, আমি কাকে কোয়ালিফাই করছি? আমি অবশ্যই আমি বয়টাকে, বয়টার কোয়ালিটি বলছি। তো তিনটে কিওয়ার্ড আছে এখানে, অ্যাডজেক্টিভের তিনটে কিওয়ার্ড, সেটা হচ্ছে দোষ, গুণ এবং অবস্থা। কার কার বোঝায়? নাউনের বোঝায়, প্রোনাউনের বোঝায়। ওকে, সো ওয়ান লাইনারে যদি বোঝো,
আপাতত অ্যাডজেক্টিভ মানে এটা, আমরা যখন ডিটেলসে করবো আমি আরো ভেঙে বলবো। অ্যাডভার্ব আমি অলরেডি বললাম, অ্যাডভার্বকে ভার্বকে ভাঙবে আগে, এর আগে দেখবে অ্যাড কথাটা লেখা আছে, তার মানে কি ভার্বের মিনিং অ্যাড করে, কাকে আর কাকে করে, অ্যাডজেক্টিভকে করে, অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব ইটসেলফ কে করে, কি করে, মডিফাই করে, মডিফাই করে। ঠিক আছে, আমি এখানে লিখে রেখেছি ম্যানার বা হাউ। ঠিক আছে, ম্যানার, ম্যানার মানে হচ্ছে কিভাবে। আর এই ধরো তুমি অ্যাডভার্বকে কি করে খুঁজে বার করবে, ধরো তুমি মডিফাই কথাটা ভুলে গেছো, বা এই যে ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যানাদার অ্যাডভার্বকে আরো বেশি করে মিনিং অ্যাড করে বা মডিফাই করে, এই জিনিসটাও তুমি ভুলে গেছো, তখন তুমি যদি এই অংশটুকুকে শুধু কাজে লাগাও না, যে হাউ, আমাকে একটা এক্সাম্পল দিতে দাও তোমাদের। ধরো আমি যদি বললাম যে হি রানস ফার্স্ট, ঠিক আছে, দেখো কত রকম ভাবে আমি এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে বার করতে পারি। প্রথমত আমি বলেছি অ্যাডভার্ব, তাহলে ভার্বকে তুমি দেখো ভার্বের উপরে কি মিনিং অ্যাড করছে, হি রানস ফার্স্ট, সে কিভাবে রান করে, ফার্স্ট, এ দেখো এই অংশটাকে বেশি করে বলছে, তার মানে এখানে কাকে মডিফাই করছে, এই ফার্স্ট অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে না, ভার্বকে মডিফাই করলো। ঠিক আছে, কিন্তু এখানে যদি আমি একটা ওয়ার্ড আরো এক্সট্রা বসাই রানসের আগে, ভেরি ফার্স্ট, দেখো ভেরি ফার্স্ট আমি যদি বসিয়ে দিই, ঠিক আছে, তার মানে কি সে রান ফার্স্ট, তো আমি বুঝলাম এটা তো অলরেডি আমার একটা অ্যাডভার্ব হয়ে বসে আছে, তাই তো, এটা তো অলরেডি আমার একটা অ্যাডভার্ব হয়ে বসে আছে, কিন্তু আমি তখন অ্যাডভার্বের ওপরেও আবার আমি আরো বেশি করে মিনিং অ্যাড করছি, কতটা ফার্স্ট না, ভেরি ফার্স্ট, তাহলে আমি আরো বেশি করে মডিফাই করছি। ওকে, তো এইটা হচ্ছে অ্যাডভার্ব ইটসেলফ ক্যান মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব। তো এইটা হচ্ছে নিয়ম, ফার্স্ট হ্যান্ড নলেজের জন্য বললাম, যখন অ্যাডভার্ব আমরা ডিটেলসে পড়বো তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে অ্যাডভার্ব জিনিসটা কি। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে কারোর কোনো প্রশ্ন থাকলে কিন্তু করো, ঠিক আছে, কেননা আমি একভাবে বলে যাচ্ছি, তো যদি কারোর কোনো সমস্যা হচ্ছে সেই মুহূর্তে বলো, আমি আর একবার ক্ল্যারিফাই করে দেবো। নেক্সট দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন সেম, আমরা ভাঙবো, ওয়ার্ডটাকে ভাঙবো। প্রিপোজিশন মানে হচ্ছে আমরা সবসময় জানি যে ইন, অন, আন্ডার, বাট এটা তো ডেফিনেশন নয়। প্রিপোজিশন কথাটাকে ভাঙবো, দেখো পজিশন, দুটো ভাগে আমি ভাঙলাম, একটা পজিশন, একটা হচ্ছে প্রি, মানে হচ্ছে কোনো জিনিসের আগে বসিয়ে, প্রি মানে আগে, তাই তো, তো কোনো জিনিসের আগে বসিয়ে, প্রিপোজিশনকে কোনো জিনিসের আগে বসিয়ে আমরা তার পজিশনটা বুঝতে পারি। ঠিক আছে, মানে এক্সাম্পল লিখতে দাও আমায়, আমি যদি বলি, আচ্ছা keep, keep the book dash the table, ঠিক আছে, দেখো মিনিং কিভাবে, বলো কে বলছিলে, কিপ দ্য বুক অন দ্য টেবিল, অন মানে আন্ডার লিখে ভুল হবে, টেবিলের নিচে কি করে রাখবো, টেবিলের ওপরেই তো রাখা উচিত। হ্যাঁ ম্যাম, লাগিয়ে প্রিপোজিশন এসেছে, তুমি যতগুলো প্রিপোজিশন জানো তুমি জাস্ট নিজে নিজে ভাবো, দেখো আপ, আপ মানে কি ওপরে, একটা পজিশন বোঝাচ্ছে, ডাউন, ডাউন মানে কি পজিশন, বিসাইড মানে পাশে, আগে পরে, তুমি যেখানে যতগুলো প্রিপোজিশন আছে তুমি ততগুলো দেখো নয় পজিশন বা কিছু একটা কন্ডিশন অর্থে, সেই অর্থে বোঝাচ্ছে, মানে যেটা দেখবে একটা সাপেক্ষে একটা জিনিসের কোনো একটা পজিশন বোঝাচ্ছে, মেনলি মেজরিটি থাকে। কম্পাউন্ড প্রিপোজিশনদের আমি ধরছি না, প্রিপোজিশনেরও অনেক ভাগ আছে, বাট এটা হচ্ছে একদম বেসিক জিনিস। ঠিক আছে, তো এটা ওই কেমিস্ট্রির মতো, রুলস এর থেকে বেশি এক্সেপশন রুলস থাকে। ঠিক আছে, একটা গ্রামার এভাবে পড়বে, দেখবে ঠিক উল্টো দিক থেকে তোমার হঠাৎ করে একটা অন্য চলে আসবে। ঠিক আছে, তো এটা একদম বিউটি অফ গ্রামার, বিউটি অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দ্য গ্রামার। যাই হোক, এইটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড নলেজের জন্য আমরা যখন প্রিপোজিশন ডিসকাস করবো। আর প্রিপোজিশন তোমাদের মূলত থাকে, বেসিক প্রিপোজিশন থাকলে তো দিতে পারে, বা তোমাদের ফিক্সড প্রিপোজিশন দিতে পারে। যেমন ধরো আমি যেমন আমি একটা অলরেডি করেছিলাম, ধরো এখানে ধরো শক কথাটা দেওয়া থাকলো, এই শকের সাথে না সব সময় অ্যাটই হবে, আই এম শকড অ্যাট ইউর বিহেভিয়ার, মানে আমি তোমার বিহেভিয়ারের প্রতি শকড হয়ে গেছি। তোমাকে ধরো দেওয়া রইলো অ্যাকর্ডিং, ঠিক আছে, এগুলো ফিক্সড প্রিপোজিশন বলে,
অ্যাকর্ডিং, তোমাকে সবসময় এখানে টুই বসাতে হবে, তুমি আর অন্য কিছু ভাবে নিতে পারো না। অ্যাকর্ডিং মানে হচ্ছে মতে, অ্যাকর্ডিং টু মি, আমার মতে দিস ক্লাস উইল বি হেল্পফুল। ঠিক আছে, তার মানে আমার মতে কি এই ক্লাসটা হেল্পফুল হতে চলেছে। সো দিস ইজ দ্য ইন্টার কনসেপ্ট, এটা বেসিক কনসেপ্ট। এরপরে আরো অ্যাডভান্সে যাওয়া যায়, যেটা আমাদের দরকার নেই, এই পরীক্ষার জন্য আমাদের দরকার নেই। নেক্সট কি আছে দেখো, কনজাংশন। কনজাংশন সেম করব আমরা, আমরা যে কোনো জিনিসকে আমরা আগে ভাঙবো, যে জিনিসটা কি জাংশন, জাংশন মানেই হচ্ছে ভাঙা। ঠিক আছে, মানে জয়েন করা, জাংশন মানে হচ্ছে জয়েন করা, জয়েন, সরি স্পেলিংটা আমি ভুল লিখলাম, JOIN। কনজাংশন মানে হচ্ছে কোনো জিনিসকে জয়েন করা। এবার আমরা জানি কি কি দিয়ে জয়েন করতে পারি, এন্ড, অর, বাট, এই সমস্ত জিনিস মোটামুটি এগুলো আছে কনজাংশন। এছাড়াও আরো অনেক রকম কনজাংশন আছে, বিকজও হয়, অ্যাজও হয়, অনেক রকম আছে, যখন আমরা শিখবো তখন দেখে নেব। আর ইন্টারজেকশন ইজ বাই ফার দ্য মোস্ট ইজিয়েস্ট, বিকজ এই যে এই তুমি এক্সক্লামেটরি মার্কটা দেখতে পাবে। ফর এক্সাম্পল আমি যদি বললাম আসবে না, একদমই এক্সামে আসবে না, কেন আসবে না, বিকজ ইট ইজ দ্য ইজিয়েস্ট, তাই জন্য আসবে না। ধর আমি বললাম ও, আমি কাউকে বললাম হাই, আমি কাউকে বললাম যে হ্যালো। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো এলাস, হুররে, অনেক আছে। এগুলো হচ্ছে তোমার অনুজ্ঞাবাচক, মানে কি তোমার হঠাৎ করে একটা কিছু, ওই যে একটা তুমি কিছু তোমার ইমোশন বললে, তার সাথে যে তুমি মিনিংফুল নয়, তুমি জাস্ট এমনি একটা ওয়ার্ড বলেছো যে হাই, এটা তো মিনিং তো কিছু হয় না, আমি জাস্ট তোমার সাথে ইন্ট্রোডাকশন আরম্ভ করবো বলে এটা দিয়েছি। ওকে, সো এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের প্রথম পার্টটা। ওকে, নেক্সট চলো আমরা চলে যাই আজকে ডিটেলসে, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নাউন। নাউন, নাউনের মধ্যে কি আছে, নাউন অলরেডি বলেছি, নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড। এক্সাম্পল কি, পেন, বুক, ট্রি, ক্যাট, মানে যতগুলো ওয়ার্ড হয় না আমাদের পৃথিবীতে, ম্যাক্সিমামই নাউন হয়, মানে মেজরিটি নাউন বলবে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। নাউনকে 5 রকম ভাগে ভাগ করা যায়, মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝে নাও। কেননা যদি একটু হার্ড লেভেলের কোয়েশ্চেন আসে, তোমাকে কিন্তু যে কোনো জায়গায় দাগ দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দিস। যদিও খুব রেয়ার চান্স আসার, কিন্তু ধরো তোমাকে আমি একটা বললাম যে আয়রন, এই জিনিসটার নিচে তোমাকে দাগ দিয়ে দিলাম, দিয়ে বলবে যে এটা এটা কি জিনিস। তুমি যদি এটা গোটাটা না জানো, হয়তো কেউ কিছু বলছো। ম্যাম এটা মেটেরিয়াল নাউন হবে কি? একদম 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 ঠিক, মেটেরিয়াল নাউন হবে, মেটেরিয়াল নাউন হবে। এইটা কি নাউন হবে? আচ্ছা আমরা পড়ে নিই আগে, তারপর আমরা বলছি। হ্যাঁ, তো 2 রকমের নাউন এটা ভাগ করেছি আমি, একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে হচ্ছে যেগুলোকে তুমি টাচ করতে পারো, দেখতে পারো, সবকিছু করতে পারো। আর অ্যাবস্ট্রাক্ট ইজ সামথিং যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যেটা বলা হয় ধরা যায় না, ছোঁয়া যায় না, ইউ হ্যাভ টু অনলি ফিল, এই জিনিসটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। ওকে, নাও তো প্রপার নাউন দেখো, প্রপার নাউন মানে হচ্ছে নেম অফ আ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং, একদম প্রপার। ঠিক আছে, প্রপার মানে কি একদম এটা একদম ফার্স্ট কাইন্ড অফ নাউন। পার্টিকুলার পার্সনের নাম দেওয়া থাকবে, ধরো আমি রবীন্দ্রনাথ টেগরের নাম বললাম, এটা পার্সোনাল নাম, এবং আমাদের প্রত্যেকের নাম, যার যেটা নাম সেটা প্রত্যেকের নামটাই কিন্তু প্রপার নাউন। প্লেসের নাম ধরো হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, দার্জিলিং, এনি কাইন্ড অফ প্লেস, এটাও কিন্তু আমাদের প্রপার নাউনের আন্ডারে পড়বে। থিং, থিং ধরো যে কোনো থিং হতে পারে, সেটা গ্রহর নাম বলেছি আমি, আমি গ্যাঞ্জেস বলতে পারি, মানে গঙ্গা বলতে পারি, যে কোনো জিনিস যেটা একটা নির্দিষ্ট নাম। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অনলি ওয়ান অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে একটাই আছে। এখন তোমরা বলতে পারো যে আমার নামে পৃথিবীতে অনেক নাম আছে, কিন্তু তোমার স্ট্রাকচারে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ডিএনএ, সেই অনুযায়ী কিন্তু একটাই পাবে। সো ইউ আর ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই বললাম যেটা হচ্ছে একমাত্র একটাই অ্যাভেলেবল হয় বইতে। এখানে আরো একটা প্রশ্ন হয়, তাহলে আমি ধরো এখানে বললাম, ধরো এই যে নিউজ পেপার, বুক এটসেট্রা, এই যে নাম, যেমন আনন্দবাজার পত্রিকা, প্রশ্নটা হচ্ছে আনন্দবাজার পত্রিকাটা তো একটা নেই, সবার বাড়িতেই আসে, কিন্তু এটা তাহলে প্রপার নাউন কেন? কেন প্রপার নাউন এটা? বিকজ আনন্দবাজার পত্রিকা এটা একটাই জিনিস, যে পত্রিকাটা থাকে না, এটা ওই ওই যে একটাই প্রথম যেটা তৈরি হয়, সেই ওই রকম জিনিসটার মতনই, মানে হচ্ছে এটা একটাই আছে, ওর কপিজ অ্যাভেলেবেল, কিন্তু কন্টেন্ট ভেতরে এক, ওই কারণে এটা। দা বাইবেল ধরো, দা যে কোনো হোলি টেক্সট, সেই জিনিসগুলোই। ওকে, কোরআন হতে পারে, গীতা হতে পারে, বা অন্যান্য যাদের যা আছে,
সব জিনিস হতে পারে। ওকে, অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, এটাও অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে সব সময় এটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে আরম্ভ হয় এবং ইউজেস দা ইন সাম কেসেস। যেমন নামের সাথে তো বলবো না, যে ধরো আমি যদি বললাম যে হি ইজ দা শ্যাম, হি ইজ দ্য শ্যাম তো আমরা বলতে পারি না, ওই জন্য আমি এখানে লিখেছি সাম কেসেস। ঠিক আছে, কিন্তু বাকি তুমি ধরো যদি বলো, যা কিছু বলো, দা জুপিটার, দা ওয়ার্ল্ড, দা গ্যাঞ্জেস, দা গীতা, আমরা কিন্তু তখন কিন্তু এই দা জিনিসটা ইউজ করি। ওকে, আর একটা ট্রিক আছে এখানে, মানে অনেক সময় তোমরা কি কেউ জানো এই যে দা আর দি, এই দুটো কিন্তু বানান সেম হলেও উচ্চারণ আলাদা হয়। তোমরা জানো এর লজিকটা কি আছে, যে কোন জিনিসটার সাথে আমরা দা বলি আর কোন জিনিসটার সাথে দি বলি? কেউ জানো? বলো বলো, কেউ বলো। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি কেউ জানো না হয়তো। তো দা হচ্ছে যে কোনো তোমার কনসোনেন্ট সাউন্ড যেগুলো আসে, ঠিক আছে, কনসোনেন্ট সাউন্ডের আগে যে উচ্চারণগুলো হয় সেগুলোর সাথে দা বসে, আর ভাওয়েল সাউন্ডের আগে কিন্তু দি বসে। ধরো আমি যখনই বলবো ড্যাশ অ্যাপেল, ঠিক আছে, ড্যাশ অ্যাপেল, এটা কিন্তু আমি কখনোই দা আপেল বলবো না বা দা অ্যাপেল বলবো না। কেন বলবো না? বিকজ এটা ভাওয়েল সাউন্ড আসছে, তাই তো, অ্যাপেল। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে দি অ্যাপেল। আর আমি যখন ধরো ক্যাট বলবো, ক্যাট, ডগ, দা ক্যাট, জিনিসটা একই। এটা এমন কিছু হার্ড অ্যান্ড ফাস্ট জিনিসও নয়, জাস্ট আমি শেয়ার করলাম। সো কনসোনেন্টের সাথে দা হয় এবং ভাওয়েলের সাথে দি হয়, নাথিং এলস। এক্সামেও আসে না, জাস্ট প্রোনাউন্সিয়েশন ঠিক আসবে যখন ঠিকঠাক বলবে। আচ্ছা, কমন নাউন। কমন নাউন হচ্ছে আমাদের নামটাই আসছে কমন, মানে যেটা হচ্ছে একটা ক্লাস বোঝায় এবং একদম কমন, ঠিক আছে। নো পার্সন অর থিং ইন পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট করে পার্সনকে বলে না, বাট ইজ কমন টু এনি পার্সন, যেটা হচ্ছে যে কোনো প্রত্যেকটা মানুষের কাছে এটা কমন। ফর এক্সাম্পল, আচ্ছা, এখানে লেখা আছে সেম কাইন্ড অ্যান্ড মেনি ইন নাম্বার, মানে একই ধরনের এটা হয় এবং অনেক অনেক সংখ্যায় পৃথিবীতে প্রেজেন্ট আছে। ফর এক্সাম্পল, আমি ধরো একটা এখানে এক্সাম্পল দিয়েছি ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি একটা আছে? না, ফ্লাওয়ার অনেক ভ্যারাইটির আছে, অনেক কালারের আছে। আমি সামান্য যদি আমি এখানে রোজ কথাটাকেই বলি, রোজটা কি এক রকমের রোজ হয়? রোজ একটা জাতি, যে হ্যাঁ এই ফুল আছে, এইটা হচ্ছে একটা কোয়ালিটি, এর থর্নস আছে, এর এরকম পেটালস হয়, কিন্তু দেখো কত রকমের রোজ আছে। কিন্তু পার্টিকুলারলি একটা রোজ আছে যেটা ইংল্যান্ড বা ওই ইউরোপিয়ান কান্ট্রিতে পাওয়া যায়, সেটা হচ্ছে ড্যামাক্স রোজ। এটা কিন্তু প্রপার নাউন, ঠিক আছে। যখন আমি বলবো যে ধরো ধরো আমি বললাম যে গোয়াভা, ঠিক আছে, গোয়াভা মানে পেয়ারা, এটা কিন্তু কমন নাউন। কিন্তু আমি যদি পার্টিকুলারলি বলি বারুইপুরের পেয়ারা, মানে কি দেখো একটা নির্দিষ্ট হয়ে গেল। সো এটা হচ্ছে প্রপার নাউন। তো আই হোপ এই ডিফারেন্সটা বুঝতে পারছো। সিমিলারলি ধরো একটা স্কুল, আমি যখন স্কুল কথাটা বলবো, স্কুল কথাটা হচ্ছে পার্টিকুলার একটা কারো তো বলছি না, স্কুল একটা জাস্ট একটা এন্টিটি যেটা হচ্ছে কমন। কিন্তু আমি যদি কোনো নির্দিষ্ট স্কুলের নাম বলি, ফর এক্সাম্পল আমি ধরো বলে দিলাম যে হেয়ার স্কুল, হেয়ার স্কুল কলকাতায়, হেয়ার স্কুলের নাম যদি বলে দিই, এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। তো এটা, সো সিমিলারলি এখানে ফ্রুটও তাই, ফ্রুট ফ্রুট যেটা আমি বললাম বারুইপুরের গোয়াবা, যেটা বললাম পেয়ারা, সেটা। অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের কমন নাউন। কমন নাউন হচ্ছে ম্যাক্সিমাম যত 90 বলবো না, ধরো 70% নাউনের মধ্যে 70% কমন নাউন থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে ডিফারেন্স কি সেটাও আমি বলে দিলাম। নেক্সটে চলে আসছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ, অ্যাজ ইউজুয়াল আমরা কথাটাকে ভাঙবো। কালেক্ট মানে কি? সংগ্রহ করা বা একত্রীকরণ করা, তাই তো। তাহলে ধরো আমি যদি বলি আমাদের স্কুলে ক্লাস 5 এর একটা ক্লাস আছে। কটা ক্লাস আছে? ক্লাস 5 এর কিন্তু একটাই ক্লাস আছে, কিন্তু স্টুডেন্ট কিন্তু ভেতরে অনেক সংখ্যায় আছে, তাই তো। তার মানে জিনিসটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে গ্রুপ হিসেবে ইউজ হয়। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া কিন্তু একটাই আছে, কিন্তু টিম ইন্ডিয়ার মধ্যে এর মধ্যে কিন্তু অনেক প্লেয়ার্স আছে। তো এবারে তুমি এক্সাম্পল গুলো দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। এখানে বলেছে কালেক্টিভ নাউন স্ট্যান্ডস ফর কালেকশন অফ পার্সনস অর থিং টেকেন অ্যাজ আ হোল। আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে 1 ডজন
ডিম দাও, আমাকে কিন্তু 1 ডজন ডিম মানে কিন্তু আমাকে 12টা দেবে, মানে জিনিসটা কিন্তু কালেকশনে দেবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় কালেকটিভ নাউন। তো এখানে তোমাদের জাস্ট এভাবে কোয়েশ্চেন দিয়ে দেবে, দিয়ে বলবে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো আমি জাস্ট একটু অ্যাডভান্স করে বললাম যে যদি তোমাকে পার্টস অফ নাউনের মধ্যেও বলে হোয়াট কাইন্ড অফ নাউন দিস ইজ, তাহলে তোমরা এটার মাধ্যমে বলতে পারবে। ফর এক্সাম্পল তোমাকে ধরো এরকম দিয়ে দিল যে এ ড্যাশ অফ ফ্লাওয়ার, দিয়ে তোমাকে এখানে আন্ডারলাইন করে বললো এটা কি নাউন, তখন তোমাকে কিন্তু বলতে হবে কালেকটিভ নাউন, ঠিক আছে? বুকেট অফ ফ্লাওয়ার, বুকে, উচ্চারণটা হচ্ছে বুকে, বুকে অফ ফ্লাওয়ার, ডজন অফ এগস, বাঞ্চ অফ গ্রেপস, শোল অফ ফিশ, ঠিক আছে? তারপর সোয়ার্ম অফ বিজ হয়, SWARM, সোয়ার্ম, বিজের দল, বি মানে হচ্ছে মৌমাছির দলকে সোয়ার্ম বলা হয়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কিছু এক্সাম্পল এখানে লেখা আছে, অনেক এক্সাম্পল হয়, বাট আর একটা এখানে ইম্পর্টেন্ট এক্সাম্পল আমার লিখে দেওয়া উচিত ছিল, বাট প্রাইড লিখে নিও তোমরা, প্রাইড হচ্ছে লায়নের সাথে হয়। কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দেয় যে এর সাথে কি কালেকটিভ নাউন হবে, কিন্তু আমি এখন এক্সাম্পলে একটাও দেখতে পাইনি, মানে প্রিভিয়াস ইয়ার্সে আমি দেখতে পাইনি, তাই জন্য আমি ইন ডিটেলস লিখিনি এখানে, বাট কম্পিটিটিভ এক্সামে কিন্তু দেয়, বা এটা যদি ইংলিশ সাবজেক্ট হতো তাহলেও কিন্তু দিতে পারতো। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে কি আছে, মেটেরিয়াল নাউন। তো মেটেরিয়াল নাউন অলরেডি মেটেরিয়াল কথাটার মধ্যেই আসছে, মেটেরিয়াল কথাটা আসছে মানে একটা পদার্থ বা ম্যাটার, ঠিক আছে? তার মানে কি একটা ম্যাটার বা সাবস্টেন্স হুইচ উইথ হুইচ থিংস আর মেড অফ, একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে সেই গোটা একটা বস্তু তৈরি, ঠিক আছে? এটা একটা কোয়ালিটি যে এটাকে কাউন্ট করা যায় না, ইট কান্ট বি কাউন্টেড বাট ক্যান বি ওয়েট, মানে কি ওয়েট করা যায়, একে হচ্ছে ওজন করা যায়, বাট একে কাউন্ট করা যায় না। মেটেরিয়াল নাউনের এটাই হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য, একে কাউন্ট করতে পারবে না কেউ, গুনতে পারবে না, বাট এটাকে ওজন করতে পারবে। ফর এক্সাম্পল পদার্থ বা ম্যাটারকে কি গোনা যায়? ধরো আমি বললাম যে আয়রন, আমার একটা আয়রন ধরো এরকম সাইজের আমি একটা আয়রন দিয়ে দিলাম তোমাকে, আয়রনের একদম তাল একটা জাস্ট যেটাকে বলে একটা তোমার একটা অংশ, একটা ব্লক অফ আয়রন দিয়ে দিলাম, তুমি বলতে পারবে এখানে আয়রন কটা আয়রন আছে? মলিকিউলস, অণু, এইসব আমি ছেড়ে দিলাম, বাট এমনি আয়রন তো গোনা যাচ্ছে না। কিন্তু আয়রনের ধরো আমি এখানে যদি বাকেট তৈরি করে দিই বা আমি যদি কোনো বোল তৈরি করে দিই, সেটা তুমি গুনতে পারবে, বাট এই জিনিসটা কিন্তু গোনা যাবে না। সো এইটাকে বলা হয় মেটেরিয়াল নাউন, এটাকে বলা হয় হচ্ছে মেটেরিয়াল নাউন। ওকে, তো এর মধ্যে এক্সাম্পল কি কি দেওয়া আছে দেখো, আয়রন, কটন, স্যান্ড, সুগার, সল্ট, গোল্ড, ওয়াটার, পেপার, মিল্ক, অয়েল, এই সমস্ত কিছু, পেট্রোল, ডিজেল যা আছে এই সবগুলোই হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। ওকে, নেক্সট দেখো কি আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট কথাটার মধ্যেই আসছে, যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, মানে হচ্ছে অমূর্ত, যেটাকে ধরা যায় না, যেটাকে চোখে দেখা যায় না, বা ইউ ক্যান অনলি সেন্স দ্যাট, মানে ফিল করতে পারো, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে মারলাম, তো তোমাদের প্রত্যেকের পেন হলো, এটা মনে করতে বলেছে, আমি মারছি না, জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম, ধরো আমি মারলাম কাউকে, তো তার পেন হচ্ছে খুব, সো পেনটার জন্য তোমার টিয়ার্স আসছে চোখ থেকে, চোখের জল বেরিয়ে আসছে, বাট তুমি ক্যান ইউ টাচ দ্য পেন, যে তোমার কোন অংশটার পেন জিনিসটা কি? না, তোমার খুব হাসি পাচ্ছে, বাট ইউ ক্যানট টাচ ইউর স্মাইল। আই ক্যান সি ইউ স্মাইলিং, আমি তোমাকে হাসতে দেখতে পারি, বাট ইউ ক্যানট টাচ ইউর স্মাইল। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো যেগুলো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যেগুলোকে তুমি ফিল করতে পারো, এই যে এখানে আমি লিখে রেখেছি, কান্ট টাচ, সি অর টেস্ট, তুমি কোনো জিনিসই এটার করতে পারো না, বাট ইউ ক্যান অনলি ডু ওয়ান থিং, দ্যাট ইজ সেন্সিং ইট অর ফিলিং ইট, ঠিক আছে? ইমোশন, হিউম্যান ইমোশন বলতে পারো, কোনো অবস্থা ধরো আমি তোমাকে বললাম যে চিল্ড কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো কোল্ড ড্রিঙ্কসটা কিসের জন্য তোমার ভালো লাগে? বিকজ অফ ইস কোল্ডনেস, ঠিক আছে? বা কোল্ডনেস কথাটা যদিও আসছে না ঠিক, আমি আর একটা এক্সাম্পল অন্য দিক দিয়ে দিই, ধরো অনেস্টি, ঠিক আছে? দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, দ্য ম্যান ইজ নোন ফর ইজ অনেস্টি, মানুষটাকে তুমি দেখতে পাচ্ছ, বাট তার অনেস্টি যে কোয়ালিটিটা, তুমি কি সেটাকে টাচ করতে পারবে? নো। তো এইটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি যখন পিডিএফটা দিয়ে দেবো
তখন দেখে নেবে তোমরা যে এর সাথে কি কি এক্সাম্পল আছে। নাও এবার ধরো যাদের মনে হচ্ছে যে আমরা প্র্যাকটিস করব, আমি অলরেডি 5টা আজকে আমি দেব। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমি আরো অ্যাডভান্সে যাব, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তুমি যে কোনো বই থেকে করতে পারো, তুমি ইন্টারনেট থেকে করতে পারো, তুমি অনলাইন ওয়েবসাইট থেকে করতে পারো। স্টিল যদি তোমার মনে হয় করব, কিছু যে কোনো প্লেন তুমি জাস্ট গুগলে টাইপ করো যে নাউন রিলেটেড এক্সারসাইজেস, তখন তোমার দেখবে আইডেন্টিফিকেশন অফ নাউন বা এরার্স এইসবের দিয়ে দেবে। তুমি ওখানে 10টা বা 20টা করতেই পারো, অসুবিধা কিছুই নেই। ওকে, নাও নেক্সট সেগমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের নাউন রিলেটেড এরর। ওকে, এইটা হচ্ছে শেখার ব্যাপার আছে। আগেরটা আশা করি তোমরা অনেকেই জানতে। দেখো কিছু কিছু নাউন আছে যেগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হয়। সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে যেগুলো একটা করে থাকে, প্লুরাল মানে হচ্ছে একের বেশি থাকে, মানে দুটোও থাকতে পারে, দুইয়ের বেশিও থাকতে পারে। ওকে, সো এই দেখো ম্যাথামেটিক্স, তোমাদের কিভাবে এরার্স আসে বলো তো? ধরো তোমাকে এইভাবে দিয়ে দেবে, যেমন এই সেন্টেন্সটা, এই ওয়ার্ডটা দিয়ে আমি দিই ফার্নিচার। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, দে আই হ্যাভ মেনি, দিয়ে তোমাকে ড্যাশ দেবে এখানে, দিয়ে তোমাকে দুটো অপশন দেবে। একটা দেবে হচ্ছে ফার্নিচার, আর একটা দেবে তোমাকে ফার্নিচার্স। তোমাকে এই দুটো অপশন দিয়ে দেবে। তো তোমাদের মধ্যে যদি একটুও ক্ল্যারিটি যদি না থাকে যে ফার্নিচারের প্লুরাল হয়ই না, প্লুরাল হয় না মানে ওখানে এস হয়ই না, এ দুটোই হচ্ছে তোমার অলওয়েজ সিঙ্গুলার ইউজ করা হয়, মানে ফার্নিচার ইটসেলফ একটা সিঙ্গুলার কনসেপ্ট। তাহলে এই যে মিনি দেখে তুমি যদি ফার্নিচার দাগ দিয়ে দাও তাহলে কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে। আমার উত্তর কিন্তু এখানে ফার্নিচারই হবে। ওকে, আমার উত্তর কিন্তু শুধুমাত্র ফার্নিচার হবে। তো এইরকম ফার্নিচারের মতো আরো কিছু কিছু এক্সাম্পল হয় যেগুলোর কিন্তু কখনো প্লুরাল হয় না, এবং তোমাদের আমি যেভাবে দেখালাম ঠিক ওইভাবেই আসবে। ফর এক্সাম্পল দেখো ম্যাথামেটিক্স, ফিজিক্স, নিউজ, পলিটিক্স, অ্যালফাবেট, ফার্নিচার, এটা ভেরি ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, অনেক এক্সামে আসে। লাগেজ, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ইনফরমেশন অ্যান্ড সিনারি। আর একটা ভাবে কোয়েশ্চেন আসে, ধরো এইভাবে কোয়েশ্চেনটা আসবে যে এ দেখো তোমাকে ধরো দিল ফিজিক্স, আচ্ছা ফিজিক্স দিয়ে দেবো না, কেননা ফিজিক্স তো তোমরা জানো এটা সাবজেক্ট যেহেতু সিঙ্গুলারই হবে। ধরো নিউজ, তোমাকে এইভাবে দিয়ে দেবে যে নিউজ ড্যাশ, এখানে দেবে ইজ অর আর, ইন ভোগ, VOGUE, ইন ভোগ মানে হচ্ছে খুব চলছে, মার্কেটে যেটা ভীষণ চলছে। নিউজ, ধরো তোমার বললো যে দিস নিউজ ইজ না আর ইন ভোগ রাইট নাও। ঠিক আছে, বর্তমানে এই নিউজটা হচ্ছে প্রচুর চলছে, মানে খুব ট্রেন্ডিং। ঠিক আছে, অনেক কন্ট্রোভার্সি হয়, আর আমি নাই বা বললাম কি কি হয়েছে রিসেন্টলি, প্রচুর কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র চলছে। ওকে, সো তোমাদের দেখে মনে হবে যে নিউজ দিয়েছে তো এখানে, তাহলে আমি এখানে আর বসিয়ে দিই, বাট আনসারটা কিন্তু ভুল। বিকজ কেন আনসারটা ভুল কেন? বিকজ দেখো নিউজের কিন্তু আমি এখানে লিখে দিয়েছি অলওয়েজ সিঙ্গুলার। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার, ঠিক এইভাবেই কোয়েশ্চেন আসে। এই কারণেই বললাম যেগুলো দিচ্ছি, যতটুকু দিচ্ছি ততটুকু রেডি করে নাও, ইউ উইল বি মোর দেন রেডি টু গো ফর দ্য এক্সাম। ঠিক আছে, মোটামুটি যা আসে এখান থেকে এসে যাবে। ওকে, নেক্সট দেখো এরকম যেমন অলওয়েজ সিঙ্গুলার হয়, তো এর সাথে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে অলওয়েজ সিঙ্গুলার আমি যখন বলছি, তাহলে অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমার ভার্বও কিন্তু অলওয়েজ সিঙ্গুলার ভার্বই হবে, অলওয়েজ সিঙ্গুলার ভার্বই হবে, অলওয়েজ সিঙ্গুলার ভার্ব। এবার প্রশ্ন আসবে যে সিঙ্গুলার ভার্ব মানে কি? সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে এই যে ইজ আসতে পারে, আর আসতে পারে, বা পাস্ট টেন্সে ওয়াজ আসতে পারে, বা আমার হ্যাজ আসতে পারে, এই সমস্ত জিনিসগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট বলে। যখন আমরা সিঙ্গুলার ভার্ব বলে, যখন আমরা ভার্ব পড়বো বা আমরা যখন টেন্স পড়বো, তখন এই জিনিসটা আরো ক্ল্যারিটির সাথে আমরা বুঝবো যে কার সাথে আমরা সিঙ্গুলার সাবজেক্ট বসাই, সিঙ্গুলার ভার্ব বসাই, আর কার সাথে আমরা প্লুরাল বসাই। ঠিক আছে, জাস্ট আজকের ডেমোর জন্য এটুকুই আমি বললাম যে এগুলোর সাথে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, নাও নেক্সট কামস অলওয়েজ প্লুরাল। এটা যেমন অলওয়েজ সিঙ্গুলার হয়, এটা যেমন অলওয়েজ প্লুরালও আছে। ফর এক্সাম্পল দেখো ক্যাটেল, পোল্ট্রি, পিপল, ফোক, এরা কিন্তু সবসময় প্লুরালই হয়। তুমি কিন্তু এটা বলতে পারবে না যে ক্যাটেল ইজ,
তোমাকে কি বলতে হবে? তোমার অলওয়েজ প্লুরালের সাথে অলওয়েজ প্লুরাল ভার্বই ইউজ করতে হবে। তাহলে ক্যাটেল ইজ কিন্তু ভুল, ক্যাটেল কিন্তু আর হবে। ফর এক্সাম্পল ধরো গ্লাসেস, গ্লাসেস মানে আমরা এখানে যে এই যে স্পেক্স বলি, আমরা স্পেকটাকেল, আমরা অনেকেই চশমা পরি, সে এই যে চশমা জিনিসটা, চশমা ইটসেলফ এটা কিন্তু প্লুরাল অলওয়েজ, তুমি কিন্তু ইজ ইউজ করতে পারবে না। বুঝতে পেরেছো? এই জিনিসটাই হচ্ছে শেখার। যে এটা তো পেয়ার্স আছে, মানে চশমা তো মানে একটা চোখ আর আরেকটা মানে দুটো চোখে মিলিয়ে হয়, সেই জন্য তো এটা প্লুরালই হবে সেই হিসেবে। এটা এগুলোর কোনো লজিক নেই। ধরো সিজার্স, হ্যাঁ তুমি বলতে পারো যে ওই অর্থে বলছে, কিন্তু এগুলোর কোনো লজিক নেই। ধরো সিজার্স, ট্রাউজার্স, হ্যাঁ বলতে পারো যে হ্যাঁ দুটো পা থাকে আমি তাই জন্য এখানে হয়তো প্লুরাল বলছি, বা আমার এখানে দুটো গ্লাস থাকে বলে প্লুরাল। বাট এটা কিন্তু কোনো রকম লজিক নয়, এটা মানে ইললজিক্যালি বলতে পারো। তো কিছু কিছু জিনিস আছে, যেমন ধরো আমি এখানে ফার্নিচার কথাটাকে আমি অলওয়েজ সিঙ্গুলার বলছি কেন? ফার্নিচার তো অনেক কিছু থাকতে পারে। সো এগুলো হচ্ছে এরকম ধরনের রুল যেটা হয়ে এসে গেছে, এটার কোনো লজিক নেই। জাস্ট তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে যে আচ্ছা এটার সাথে, মেমোরাইজও নয়, তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে। এইভাবে মনে রাখতে পারো যে হ্যাঁ স্পেক্স মানে যেহেতু আমার দুটো আছে ওই জন্য আমি এখানে আর করছি। ট্রাউজার্স এ সেম, প্যান্টস এ সেম, থ্যাঙ্কস, ইভেন থ্যাঙ্কস এই কথাটাও যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং সেগুলো অফ রিপিটেড ইন দ্য এক্সাম। ঠিক আছে? ধরো আমাকে এরকম দেওয়া থাকবে, ধরো এই যে থ্যাঙ্কস, থ্যাঙ্কস ইজ আর হয়ে যাবে। বা ধরো তোমাকে এরকম বললাম যে আই গিভ মাই, তোমাকে এইভাবে দেবে প্রশ্নটা, থ্যাঙ্ক অর থ্যাঙ্কস, ধর টু দা অফিসার আমি বলে দিলাম, ঠিক আছে? আমি আই গিভ নয়, আই পে মাই থ্যাঙ্কস হয়, বা আমি জানালাম আই কনভে মাই থ্যাঙ্কস বা আই রিগার্ড মাই থ্যাঙ্কস, এইসব হয়। গিভটা খুবই লেম্যান ইউজ হয়ে গেল, মানে সাধারণভাবে ইউজ হয়ে গেল। তো এখানে কিন্তু তোমাকে থ্যাঙ্কস বসাতে হবে, থ্যাঙ্ক বলে কোনো ওয়ার্ডই হয় না। বুঝতে পেরেছো? তো জিনিসটা কিন্তু এরকম, এইটা হচ্ছে ব্যাপার। আবার তাহলে আমার এই আমি জানি না তোমাদের প্রশ্ন আসছে কিনা, বাট আমার মনে হচ্ছে এটা আসতে পারতো, যে তাহলে আমরা এখানে থ্যাংক ইউ লিখি কেন? আমরা এখানে থ্যাঙ্কস ইউ লিখি না কেন? আমরা থ্যাঙ্কস ইউ লিখি না কেন? কেননা যখন আমরা থ্যাংক ইউ লিখি আমরা এটাকে ইউজ করি অ্যাজ আ ভার্ব, কিন্তু আমরা যখন দেখবে এই ইউটাকে যদি কেটে দিই আমরা কিন্তু শুধুমাত্র বলি থ্যাঙ্কস, বিকজ এটাকে আমরা ইউজ করছি অ্যাজ আ নাউন। হয়েছে? এইটা হচ্ছে এটা হচ্ছে এর পার্থক্য, যে কেন আমরা থ্যাঙ্কস ইউ বলি না আর আমরা কেন অনলি থ্যাঙ্কস বলি। ওকে, তো এইভাবে মনে রাখা যেতে পারে, এটা জাস্ট একটা ট্রিক বলতে পারো যে হ্যাঁ আমি থ্যাঙ্কসটাকে কি করে মনে রাখবো। এবং ট্রাস্ট মি, এগুলো থেকেই তোমরা যখন প্র্যাকটিস করবে দেখবে এগুলো থেকেই ঘুরিয়ে ফিরে আসে, বিশেষ করে যেগুলোতে আন্ডারলাইন দেওয়া আছে। সো বি ভেরি কেয়ারফুল while রিভাইজিং। আচ্ছা, সেম ইন সিঙ্গুলার প্লুরাল, সিমিলারলি এখানে এটা যেমন আমরা দেখলাম যে অলওয়েজ সিঙ্গুলার আছে, অলওয়েজ প্লুরাল আছে, সিমিলারলি কিছু কিছু আছে যেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালে সেম। যেটা বললেন থ্যাঙ্কস ইউটা হচ্ছে, আর থ্যাংক ইউটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, থ্যাংক ইউ মানে কি আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি, তার মানে আই 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 থ্যাংক ইউ তো না, আই থ্যাংক ইউ তো। এখানে সাবজেক্টটা তো আমি ধরো আমার হয়ে আমি তো তোমাকে ধরো আমি যখন বলবো যে থ্যাংক ইউ, তার মানে আমি তো তোমাকে থ্যাংক ইউ জানাবো না, আমি অন্য কারোর হয়ে তোমাকে থ্যাংক ইউ জানিয়ে দেবো? আমি তো আমার ফিলিংসটা তোমাকে জানাচ্ছি, তার মানে কি তুমি একটা কাজ করছো এখানে। দেখো এইটা হচ্ছে থ্যাংক ইউটা হচ্ছে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এই যে ওয়ার্ডটা এখানে, এইটা হচ্ছে তখন থ্যাঙ্কটা অ্যাজ এ ভার্ব ইউজ হবে। কিন্তু তুমি যদি ধরো ইউ বললে না কিছু, তখন আমরা বলি না যে থ্যাঙ্কস, মানে কি তখন তুমি নাউন হিসেবেই করলে যে ধন্যবাদ, জানানো টানানো তুমি কিছু দেখালে না, তুমি জাস্ট বলে ধন্যবাদ, তার মানে এটা হচ্ছে তোমার থ্যাঙ্কস। তো সামথিং লাইক দ্যাট, এইরকম জিনিসটা, লজিকটা এটা। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ওকে ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ঠিক আছে, যেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরালে দুটোই সেম হয়, এটার কোনো চেঞ্জ নেই, এটা অলওয়েজ সিঙ্গুলারও নয় অলওয়েজ প্লুরালও নয়। ফর এক্সাম্পল ক্যানন, ডিয়ার, শিপ, পাবলিক, এর মধ্যে ডিয়ারটা খুব ইম্পর্টেন্ট। ডিয়ার এবং শিপটা কিন্তু অফট রিপিটেডলি আসে, এই যে ডিয়ার অ্যান্ড শিপ। এছাড়াও ডজন আছে, স্কোর আছে, কিলো আছে, লিটার আছে, 100, 1000, লাখ, এগুলো আমরা এগুলোতে কিন্তু কখনোই এস ইউজ করি না। হান্ড্রেডস অফ পিপল কেম, নো, 100 অফ পিপল কাম বা কেম। ঠিক আছে,
আর সিমিলারলি যখনই তোমার এবার ধরো জিনিসটা কি, ধরো আগের বারে কি ছিল, সিঙ্গুলার ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা যেগুলো অলওয়েজ সিঙ্গুলার ছিল তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছিলাম, যেগুলো অলওয়েজ প্লুরাল ছিল আমরা তার সাথে অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করেছিলাম। কিন্তু এখানে তাহলে কি হবে, এটা তো বলেছে সেম ইন সিঙ্গুলার সেম ইন প্লুরাল। দেখো এক্সাম্পল আমি একটা লিখে দিয়েছি, তোমাকে যখন বলে দেবে ওয়ানের সাথে ডিয়ার, ওয়ান ডিয়ার, যখনই তোমার এটা প্লুরাল করতে হবে তুমি টু ডিয়ার করো, তুমি নাম্বারস বসিয়ে প্লুরাল করো, এখানে কিন্তু এজ বসিয়ে প্লুরাল হয় না। এবং ঠিক এইখানেই তোমাদের এরার্সটা আসে, এর সাথেই কিন্তু এরার্সটা আসবে। ফর এক্সাম্পল তোমাকে এরকম বলে দেবে যে টু ড্যাশ দিয়ে তোমাকে এরকম করে দেবে ডিয়ার না ডিয়ার্স, ধরো আর প্লেইং, আমি প্লেইং লিখলাম যে ওরা খেলা করছে, তখন তোমার মনে হবে যে টু বলেছে আমি দিয়ে দিই বসিয়ে দিই ডিয়ার্স, তাহলে কিন্তু কাটা, তোমাকে টু ডিয়ার লিখতে হবে। ওকে, তো এইভাবে কোয়েশ্চেন আসে, শুধু জানলেই হবে না, কোয়েশ্চেনে অ্যাপ্লাই কি করে করতে হবে সেটাও শিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। নেক্সট কি আসছে, নেক্সট আছে দেখো প্লুরাল অফ কম্পাউন্ড নাউন্স। কম্পাউন্ড কথাটা মানে হচ্ছে জোড়া, ঠিক আছে, যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দুটো দুটো করে নাউন আসে হাইপেন দিয়ে, যেমন ধরো এই যে মেড সার্ভেন্ট আসে, মিল্ক ম্যান আসছে, মিল্ক মেড আসে, এই জিনিসগুলো মেড সার্ভেন্ট, ব্রাদার ইন ল, মাউথফুল, হ্যান্ডফুল, স্পুনফুল, এর মধ্যে এই রুলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মাউথফুল, হ্যান্ডফুল, স্পুনফুল। এরার থাকে, যদি এরার থাকে আমার তো মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে এটাই। ওকে, কিরকম হবে দেখো, যখন আমরা বলবো মেড সার্ভেন্ট, এই সার্ভেন্টের সাথে এস যোগ হবে এবং এর সাথে ট্রাস্ট মি কোনো লজিক নেই, ইললজিক্যাল দিস ইজ, এটা পুরোপুরি পিওরলি তোমাকে লার্নই করতে হয়, এটার কোনো লজিক নেই। ঠিক আছে, কেন হচ্ছে, এর লাস্ট পার্টের সাথে সার্ভেন্টের সাথে এস যোগ হচ্ছে, কিন্তু এই ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, মাদার ইন ল, সান ইন ল, যখন ইন ল কথাটা আসবে তখন আমরা কিন্তু এই কথাটা কিন্তু আমরা ইউজ করব না, ব্রাদার ইন লজ, আমরা কিন্তু এই কথাটা ইউজ করব না। স্পেসিফিক্যালি যখন ইন লজ কথাটা থাকে, এই যে এই এসটা কিন্তু আমার ল এর সাথে যোগ হয় না, এই অংশটার সাথে যোগ হয়ে যায়, ব্রাদার বা সিস্টার তার সাথে এস যোগ হয়ে যায়। সব ইন ল গুলোর সাথেই কিন্তু এটাই হয়, মাদার, ফাদার, এনি ইন লজ এর সাথে কিন্তু এটা হয়। বাট এই যে প্রথমে যেটা লিখে দিলাম মেড সার্ভেন্ট, এটা একটু আলাদা ছিল, লাস্টের সাথে হয়েছে বলে আমি লিখেছি। আর এই মাউথফুল, হ্যান্ডফুল, স্পুনফুল, এগুলো কিন্তু লাস্টেই এস যোগ হয়, নর্মাল নিয়ম, বাট এইটা কিন্তু দেওয়া থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম। ওকে, তো এইটা হচ্ছে তোমার প্লুরাল কি করে করতে হয়, তার মধ্যে আছে অনেক হাজার হাজার আছে, বাট এগুলো আসার সম্ভাবনা বেশি এবং অফট রিপিটেড, তোমরা নিজেরাও যখন দেখবে বুঝতে পেরে যাবে। ইম্পর্টেন্ট প্লুরালস, এই যে এই পার্টটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও ভার্কে এরার্স আছে, ঠিক আছে, এরার কারেকশন যখন করতে দেয় এগুলো দিয়ে দেয়। ধরো এজেন্ডামের প্লুরাল হচ্ছে এজেন্ডা, এটা একটু যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে তখন আসে কিন্তু, ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, আদারওয়াইজ যদি খুব ফ্ল্যাট কোয়েশ্চেন আসে তাহলে হয়তো নাও আসতে পারে, বাট স্টিল করে রাখা ভালো। অ্যাপেন্ডিক্স, এটা অ্যাপেন্ডিসেস, ডিআইসিইএস, হ্যাঁ এটা ডিআইসিইএস, অ্যাপেন্ডাইসেস এই অর্থে বলতে পারো। অ্যালুমনাস, অ্যালুমনি, এগুলো হচ্ছে প্লুরাল, যেগুলো হচ্ছে এস যোগ হয় না, এগুলো অন্য অন্য যোগ হয়। এখানে অনেক কটা দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে তোমাদের দেখে নিও তোমরা, এখানে আমি জাস্ট লিখে দিয়েছি কোনগুলো তোমার, এর মধ্যে এইগুলো ইম্পর্টেন্ট, এই অ্যাক্সিস থেকে এক্সামে আসে, অ্যানালিসিস থেকে আসে, মিডিয়াম থেকে আসে, ওকে, এখান থেকে আসে, এই যে ফোকাস, ফোকি, এখান থেকে আসে, রেডিয়াস, রেডি তো আমরা জানি অলরেডি, ফিনোমেনন, হাইপোথেসিস, প্রত্যেকটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট। ওকে, তো এই হলো আমাদের নাউন। যেহেতু আমাদের প্রথম দিকে কিছু বলতে হলো, তাই জন্য আমার প্ল্যান ছিল আজকে অ্যাডজেক্টিভ পর্যন্ত করানোর, বাট আনফরচুনেটলি আমি করাতে পারিনি। তো নাউন পর্যন্ত হয়েছে, আমি নাউনের ওপরেই কিছু তোমাদের এক্সাম্পল, আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, 5টা হোমওয়ার্ক দেব, যতটা পড়েছি ততটার মধ্যে দেব, ওটা তোমরা করবে। নেক্সট দিনে আমরা কি করব, আমি আবার মনে করিয়ে দিই, নেক্সট দিনে 8:30টার সময় আমি 10টা শেড দেবো তোমাদের, 10টা কোয়েশ্চেনের শেড দেবো, সেখান থেকে তোমাদের আনসারটা তোমরা করে লিখে নিয়ে তারপরে ক্লাসে ঢুকবে,
প্রথমে আমরা এই হোমওয়ার্ক চেক করব, প্লাস ওই 10টা যে কোয়েশ্চেন আমি দেব, কোয়েশ্চেন সেট যেগুলো দেব, পুরো কোয়েশ্চেন যেগুলো তোমার এক্সামে আসে সেরকম ওই দুটো হোমওয়ার্ক মানে একটা সেট এবং একটা হোমওয়ার্ক আমরা প্রথমে দেখে নেব। তারপরে আমরা কিন্তু মেন টপিকে চলে যাব, যে সেদিনকার যে টপিকটা আমরা পড়বো ঠিক এইভাবেই পড়বো, এবং at the end of the class I will give you 5 questions regarding that, যেটা exam relevant হবে। Okay, so this was today's class. বলো